চিরদিনভাবে টিকে থাকা আর কোনো যুক্তি থাকে না। আপনি দেখেন পশ্চিমবঙ্গে মানুষ বাংলা ভাষায় কথা বলে, তারাও বাঙালি। ত্রিপুরায় মানুষ বাংলা ভাষায় কথা বলে, প্রচুর মানুষ বাংলা ভাষায় কথা বলে। আসামে প্রচুর সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে বাংলা ভাষায় কথা বলার দিক থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সমান্তরাল। পশ্চিমবঙ্গ বেশি, ত্রিপুরা কম, আসাম ত্রিপুরার চেয়ে বেশি। তাহলে এই জায়গায় এই নির্দিষ্ট সীমানাকে ঘিরে আলাদা একটা বাংলাদেশ নামক রাষ্ট্র কেন প্রয়োজন পড়ল? কেন প্রয়োজন পড়ল? ভারতের সরকারি ভাষাগুলোর মধ্যে বাংলা হচ্ছে অন্যতম সরকারি ভাষা। ভারতের যে জাতীয় সঙ্গীত সেটাও বাংলা ভাষায় লেখা। ভারতের জাতীয় সঙ্গীতটাও বাংলা ভাষায় লেখা। ভারতের পার্লামেন্টে আপনি চাইলেই বাংলা ভাষায় বক্তৃতা দিতে পারবেন, ইংরেজিতেও দিতে পারবেন, হিন্দিতেও দিতে পারবেন। সেখানে গুরুত্বপূর্ণ একটা ভাষা হচ্ছে বাংলা। ফলে বাংলা ভাষাভাষী পরিচয় নিয়ে ভারত রাষ্ট্রের সদস্য হওয়া আমার জন্য সমস্যা ছিল না, আপনার জন্য সমস্যা ছিল না। ভাষিক কারণে আমরা আলাদা রাষ্ট্র হইনি। তাহলে কেন হয়েছে আমরা আলাদা রাষ্ট্র হয়েছি? আমাদের মুসলিম আত্মপরিচয়ের কারণে। আমাদের যে খাদ্য রুচি, আমাদের যে পোশাক আশাক, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ভূমি, আবহাওয়া, এগুলোর সাথে খুব একটা দূরত্ব অন্যান্য এলাকার নাই বললেই চলে। এই যে মুসলিম আত্মপরিচয়, এই মুসলিম আত্মপরিচয়টা দাঁড়ায় ইমানের বুনিয়াদের উপর। আমাদের পাঠ্যপুস্তক ইমানিয়াতকে একটা ঐচ্ছিক বিষয় বানিয়েছে। ফলে আমি যে কারণে আমি আমি যে কারণে আমি এটা হচ্ছে আমার এসেন্স। আমরা আমাদের এসেন্সকে আবশ্যিক না বানিয়ে ঐচ্ছিক বানিয়েছি। যে জাতি নিজের এসেন্সকে আবশ্যিক বানাতে পারে না, সে জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। দেখেন আমাদের খুলনায় যে শহর তৈরি হয়েছে, এখানকার যে সংস্কৃতি, একজন হিস্ট্রিয়ান আছেন, তার নাম হলো রিচার্ড ইটন। রিচার্ড ইটন বলেছেন খুলনা, যশোর ইত্যাদি এলাকায় যে জনপদগুলো তৈরি হয়েছে, বাজারগুলো তৈরি হয়েছে, শহরগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা জনপদ গড়ে ওঠার পেছনে একজন মানুষের ভূমিকা আছে। তিনি হচ্ছেন খান জাহান আলী রহমাল্লাহ তাআলা। তিনি খান জাহান আলী রহমাল্লাহ তাআলাকে কেবলমাত্র একজন সুফি দরবেশ হিসেবে উল্লেখ করেন নাই। খান জাহান আলী রহমাল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। একটা হলো খান-ই খানান, আরেকটা হলো খান-ই সুলতান, আরেকটা হলো সালারে লস্কর। কেন একজন সুফি, কেন তাকে সালারে লস্কর বলা হয়? একজন সুফি কেন তাকে খান-ই সুলতান বলা হয়? কেন খান-ই খানান বলা হয়? আমরা জানি খান-ই খানান বলা হতো চেঙ্গিস খানকে, সকল খানের খান। এর কারণ হলো খান জাহান আলী রহিমাল্লাহ তাআলা তিনি একজন সেনাপতিও ছিলেন এবং একজন গভর্নরও ছিলেন। খান জাহান আলী রহিমাল্লাহ তাআলার জন্ম 1369 দিল্লিতে, এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন 1459। 90 বছরের একটা জীবন তিনি পেয়েছিলেন। তার বাবা হলেন আকবর খাঁ এবং তার মামা ছিলেন আম্বিয়া বিবি রাহিমাহুল্লাহ। জন্ম হয়েছিল দিল্লিতে। আমি এটা এজন্য বলছি যে খুলনায় যে স্কুলগুলো আছে, আলিয়া মাদ্রাসাগুলো আছে, এমনকি কওমি মাদ্রাসাগুলো আছে, এই খুলনা যে কারণে খুলনা হয়ে উঠল,
এখানকার সভ্যতা, সংস্কৃতি, জীবন, সমাজ সমস্ত কিছুর পেছনে যার হাতের ছাপ, যার স্বাক্ষর, সেই মানুষটার সাথে ওখানকার শিক্ষা ব্যবস্থা এখানকার প্রজন্মকে পরিচিত করার দায়িত্ব পালন করছে না। তাহলে সে কিভাবে চিনবে আমাদের ইতিহাসের বিকাশ, কিভাবে সে বুঝবে এবং কিভাবে সে আবিষ্কার করবে তার আত্মপরিচয়কে? সে সে কোন কারণে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, কোন কারণে এখানকার এই সভ্যতা বিকশিত হলো, সেটা যদি সে না জানে তাহলে সে শেকড় বিচ্ছিন্ন গাছে পরিণত হবে। আপনারা জানেন শেকড় বিচ্ছিন্ন গাছের পরিণতি হচ্ছে মৃত্যু। এখন এই যে খান জাহান আলী রহমাল্লাহ তাআলা দিল্লিতে জন্ম হয়েছে, তার একজন উস্তাদের কথা আমরা জানি, তিনি হচ্ছেন খাজা ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। খাজা ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা একজন ফকিহ ছিলেন, একজন সমরবিদ ছিলেন এবং একজন মুতাকাল্লিম ছিলেন। এবং তিনি 4 বছর 4 মাস 4 দিন যখন তার বয়স, খান জাহান আলী রহিমাহুল্লাহ তাআলা পাঠ্য পুস্তক অর্থাৎ প্রথম বিসমিল্লাহ খানি তার হলো, লেখাপড়া তার শুরু হলো। আপনারা অবাক হবেন, তখনকার মাদ্রাসার মধ্যে পড়ে মাত্র 18 বছর বয়সে নিয়মিত লেখাপড়া শেষ করলেন। মাত্র 22 বছর বয়সে তিনি দিল্লির সেনাবাহিনীর বড় একটা সংখ্যা 10,000 সেনা সদস্যের প্রধান হয়ে লস্কর সালার উপাধিতে ভূষিত হলেন। তখন তার বয়স মাত্র 22 বছর। কি দক্ষতা সরবরাহ করেছিল এই শিক্ষা ব্যবস্থা! 4 বছর থেকে শুরু হয়ে 18 বছর বয়সে তার লেখাপড়া শেষ, 19 বছর বয়স থেকে প্র্যাকটিস শুরু, 22 বছর বয়সে 10,000 সৈন্যের সেনাপতি। শুধু তাই নয়, যখন তার বয়স 24 বছর, 10,000 সৈন্যের সেনাপতি হবার পরে এত দক্ষতা প্রদর্শন করলেন। যখন তার বয়স মাত্র 24 বছর, তখন তিনি জৈনপুর, বর্তমানে ইউপি বিহার, এই জৈনপুর সালতানাতের গভর্নর হয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। একজন ফকিহ ছিলেন তিনি, এবং একই সাথে তিনি একজন প্রশাসকও ছিলেন। আমাদের এখানে তিনি যে বিয়ে করেছিলেন সোনা বিবি, তার স্ত্রীর প্রথম স্ত্রীর নাম ছিলেন সোনা বিবি রহমাল্লাহ তাআলা। তার যে প্রথম স্ত্রী তিনি হলেন হযরত নূর কুতবুল আলম রহিমাহুল্লাহ তাআলার বড় কন্যা নূর কুতবুল আলম। নূর কুতবুল আলম রহিমাহুল্লাহ তাআলাকে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল। নূর কুতবুল আলম রহিমাহুল্লাহ তাআলার বাবার নাম হলো শেখ আলাউল হক রহিমাহুল্লাহ তাআলা। আলাউল হক গঞ্জে নাবাদ পান্ডুবি রহিমাহুল্লাহ তাআলা। আলাউল হক গঞ্জে নাবাদ রহিমাহুল্লাহ তাআলা হলেন বাংলার ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ আলেমদের একজন। আমরা জানি না তার জীবনী দিল্লিতে লেখা হয়েছে। তার জীবনী লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাআলা। আলাউল হক গঞ্জে নাবাদের জীবনী আলোচনা করা হয়েছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলার মজলিসে। আলাউল হক গঞ্জে নাবাদ রাহিমাহুল্লাহ তাআলার জীবনী আলোচনা হয়েছে, যারা ব্রিটেনে ইতিহাস ওই সময় লিখেছেন তারা তার আলোচনা করেছেন। বাংলার মানুষ জানে না যে আলাউল হক গঞ্জে নাবাদ নামে একজন ছিলেন। আলাউল হক গঞ্জে নাবাদ রাহিমাহুল্লাহ তাআলার পীর এবং মুর্শিদ এবং উস্তাদ ছিলেন আখি সিরাজউদ্দিন বাঙালি রাহিমাহুল্লাহ তাআলা। আখি সিরাজউদ্দিন বাঙালি রাহিমাহুল্লাহ তাআলাকে আপনারা হেদায়েতুন নাহ পড়েছেন কওমি মাদ্রাসায়। এই আখি সিরাজউদ্দিন হেদায়েতুন নাহ এর মুসান্নিফ, এটা তার বড় পরিচয় না। তার বড় পরিচয় হচ্ছে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলার যত খুলাফা ছিলেন এর মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রধান। নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলার যত খুলাফা যত এলাকায় গিয়েছেন সবাইকে নিয়ে চর্চা করে ওই এলাকার জনগোষ্ঠী। আমাদের দুর্ভাগ্য তিনি বাঙালি ছিলেন, তাকে আমরা জানিও না। আখি সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা এখানে আসলেন এবং চিশতিয়া সিলসিলার ভারত উপমহাদেশে জ্ঞান চর্চার এবং তাসাউফ চর্চার ইতিহাস যারাই লিখেছেন, আখি সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বড় একটা অধ্যায়। এখন
আখি সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা এখানে এসে খানকা কায়েম করেছেন, মাদ্রাসা কায়েম করেছেন। তার মাদ্রাসার মধ্যে যারা পড়েন, কেউ সুফি হন, কেউ সেনাপতি হন, কেউ মাদ্রাসার উস্তাদ হন, কেউ রাষ্ট্রের কোষাধ্যক্ষ হন, কেউ হন জাহাজ নির্মাতা, কেউ হন রাষ্ট্রের শিল্পের তত্ত্বাবধায়ক, কেউ হন রাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য বিদেশি দূত। তখনকার শিক্ষা ব্যবস্থা একটাই ছিল, এখন যে ত্রিমুখী তখন এরকম ছিল না। মাদ্রাসাই ছিল হিন্দুদের জন্য ছিল টুল। হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য টুলে পড়তেন, আর বৌদ্ধরা তাদের ধর্মীয় শিক্ষার জন্য বিহারে পড়তেন। বিহার বিহার মানে হচ্ছে বিদ্যানিকেতন। ওই বিহারে কেবলমাত্র তারা তাদের ধর্মীয় শিক্ষার জন্য যেতেন। ধর্মীয় শিক্ষার প্রয়োজন শেষ হওয়ার পরে তারা ওই মাদ্রাসায় ভর্তি হতেন। হিন্দুরা ওই টুলের মধ্যে কেবলমাত্র ধর্মীয় শিক্ষার জন্য যেতেন। ধর্মীয় শিক্ষার প্রয়োজন শেষ হয়ে গেলে তারা জাগতিক শিক্ষার জন্য ওই মাদ্রাসায় ভর্তি হতেন। এর মানে সর্বজনীন শিক্ষাটা ছিল মাদ্রাসায়, সর্বজনীন শিক্ষা মাদ্রাসায় ছিল। এবং দেখেন আমরা কত ভাষার ক্ষেত্রে কত সমৃদ্ধ ছিলাম। দিনী ভাষা হিসেবে আরবিটা শিখতে হতো, রাষ্ট্রীয় ভাষা হিসেবে ফার্সিটা শিখতে হতো। তখনকার রাষ্ট্রভাষা ছিল ফার্সি। এবং ওই এলাকার জনপদের জনগোষ্ঠীর মানুষের মুখের ভাষা হিসেবে কোথাও বাংলা শিখতে হতো, কোথাও গুজরাটি শিখতে হতো, কোথাও তেলেগু শিখতে হতো, কোথাও অসমিয়া শিখতে হতো, কোথাও উর্দু শিখতে হতো। এর মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিল তিনটা ভাষা। বাধ্যতামূলকভাবে সেটা আপনাকে শিখতে হবে। এখন তো আমরা তিনটা ভাষায় দক্ষ করি না, করছি না, আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা করছে না। এবং এর পাশাপাশি মুসলমানরা উর্দু ভাষা শুধু এটা নাগরি ভাষা জন্ম দিয়েছেন। বাংলায় মুসলমানি ভাষা জাবনি মিশাল নামে আরেকটা রূপ ছিল, ওটাও তারা জন্ম দিয়েছেন। প্রমোদ চৌধুরী লিখেছেন কি, তিনি লিখেছেন বাংলা সাহিত্যের স্রষ্টা হচ্ছে মুসলমানরা। যদি মুসলমানরা না আসতেন তাহলে বাংলা ভাষা এবং সাহিত্যের জন্মই হতো না। এবং সেটা সে বিস্তারিত বিশ্লেষণ করেছি অন্ধকার যুগ মিথ বনাম বাস্তবতা নামক গ্রন্থের মধ্যে। এর মানে আমরা শুধু ভাষা চর্চা করতাম না তা না, ভাষা আমরা জন্ম দিয়েছি। এখন দেখেন সোনারগাঁয়ে একটা মাদ্রাসা ছিল, সোনারগাঁয়ে মাদ্রাসা না, বড় একটা জামিয়া ছিল। শুধুমাত্র সেখানে আবাসিক পর্যায়ে পড়াশোনা করার জন্য অবস্থান করতেন যারা, তাদের সংখ্যা ছিল 10,000। 10,000 জন শিক্ষার্থী অবস্থান করতেন। এখন বাংলাদেশে এরকম কোনো মাদ্রাসা নাই যেখানে আবাসিকে শিক্ষার্থীদের অবস্থানরত শিক্ষার্থীদের সংখ্যা 10,000 হয়। সোনারগাঁয়ে ছিল। কে এসেছিলেন? শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা। বাংলার ইতিহাসে আর কখনো আসে নাই। তার চেয়ে সফল সুলতান শাসক বাংলা আর কখনো পায় নাই। শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল? এই শিক্ষা ব্যবস্থার সিফত ছিল, এটা ছিল মাকুলি এবং মানকুলি ইলমের সমন্বয়। মাকুলি এবং মানকুলি ইলম। মানকুলি ইলম কি? যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি রিওয়ায়াতান, রিওয়ায়াত হিসেবে। قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم বাহিত যে ইলম, কোরআন এবং হাদিস এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত, তার উসুলের সাথে সম্পর্কিত যে সমস্ত ইলম, ইলমে হাদিস হোক, ইলমে ফিকহ হোক, উসুল হোক, ইলমে তাফসীর হোক, এই সমস্ত ইলম এগুলো হচ্ছে ইলমে মানকুলি, মানকুল ইলম। এগুলো এগুলোকে শিক্ষার কেন্দ্রীয় গুরুত্বের মধ্যে রাখা হতো। আরেকটা হচ্ছে মাকুল ইলম। মাকুল ইলম কি? মাকুল ইলম হচ্ছে যেগুলো আমাদের বুদ্ধিবৃত্তিক জ্ঞান, বুদ্ধিবৃত্তিক জ্ঞান। যেমন আমি কিভাবে একটা বালু স্থাপনা বানাবো, কিভাবে আমি বারুদের ব্যবহার করব, কিভাবে আমি কামান তৈরি করব, কিভাবে আমি একটা জাহাজ তৈরি করব, কিভাবে আমি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব, হিসাব সংরক্ষণ করব। গণিতের ব্যাপারটা এত ছোট না, অনেক বড়। বর্তমান পুরো দুনিয়া গণিতের মাধ্যমে চলে। কম্পিউটার গণিত, এআই প্রযুক্তি গণিত, সমস্ত কিছু কোডিং থেকে সারা পৃথিবী। এই যে মিসাইল মারা হচ্ছে গাণিতিক সিস্টেমে, গাণিতিক সিস্টেমে প্রোগ্রাম সেট করা হচ্ছে
কোথায় গিয়ে সেটা পতিত হবে স্থির করা হচ্ছে। এই যে যদি অ্যালজেব্রা না হতো তাহলে এই গাণিতিক সিস্টেমের উত্থান হতো না, তাহলে কম্পিউটার আসতো না, তাহলে এই যে আজ নাসা অস্তিত্বে এসেছে তাও অস্তিত্বে আসতো না। এই অ্যালজেব্রা তৈরি করেছেন কারা? কারা তৈরি করেছেন? মুসলমানরা তৈরি করেছে। আমাদের জ্ঞানের মধ্যে এই যে মানকুলি জ্ঞান এবং মাকুলি জ্ঞান দুইটা সমন্বয় ছিল। ফলে আপনি দেখবেন যে তখনকার ইতিহাস যারা লিখেছেন যে মোটামুটি 17-18 বছর বয়সে একজনের লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে, একই সাথে তিনি সামরিকতায় দক্ষ। এটা পাঠ্যপুস্তকের মধ্যেই যুক্ত ছিল, এটা পাঠ্যসূচির মধ্যেই যুক্ত ছিল যে না, 14 বছর হয়ে গেছে তিনি ঘোড়া চালাতে পারেন না, ঘোড়া চলন্ত ঘোড়ার মধ্যে বসে তিনি তীরের নিশানা ঠিক করতে পারেন না, চলন্ত ঘোড়ার মধ্যে থাকা অবস্থায় তার উপর তীর এসেছে, ওই তীর প্রতিহত করতে পারেন না, তাহলে তিনি উত্তীর্ণ হতে, যদিও তিনি কয়েকটা বই মুখস্থ করে ফেলেছেন। এটা ছিল আমাদের এই ভূমিতে। আমি বুখারা সমরকন্দের গল্প বলছি না, মিশরের গল্প বলছি না, তিউনিসিয়ার গল্প বলছি না, এই ভূমির গল্প বলছি। এটা গল্প না, এটা হচ্ছে হিস্ট্রি। এটাই ছিল বাস্তবতা। এভাবেই আমাদের পূর্বপুরুষরা মহান হয়েছেন। এভাবেই মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয়ের যোগ্যতা অর্জন করেছেন। আমরা 17 বছর বয়সকে অকার্যকর করে ফেলেছি, অর্থহীন করে ফেলেছি। শিক্ষাকে এমন ভাবে বাইন্ডিং করা হয়েছে যে ওই ফরম্যাটের মধ্যে ঢুকে আপনাকে আপনার যৌবনের বড় একটা অংশ পার করে ফেলতে হবে। না, মুসলিম সভ্যতা শিক্ষাকে এইভাবে সিস্টেমের কাছে বন্দী